হ্যালো স্টুডেন্ট, এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা রেলওয়ে সায়েন্সের যে চ্যাপ্টারটা শুরু করতে চলেছি সেটা হচ্ছে ব্লাড। এর আগে আমরা ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়েছি। যারা নতুন তাদের জন্য বলে দিই যে তোমরা রেলে যে কোনো এক্সাম দাও না কেন, এলপি, টেকনিশিয়ান, গ্রুপ ডি, এনটিপিসি, আরপিএফ, জেই, তোমাদের জন্য ভেরি হেল্পফুল। আমি এর আগে তোমাদের আলোচনা করেছিলাম যে রেলওয়ে সায়েন্স তোমাদের রেলের এক্সামের জন্য যে কোনো এক্সাম দাও কতটা গুরুত্বপূর্ণ। এখন তো দেখছো টেকনিশিয়ানও প্রায় 40 মার্কস শুধুমাত্র সায়েন্স থেকে আসবে। তো কোন কোন চ্যাপ্টার পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার ইম্পর্টেন্ট আছে, তোমরা কীভাবে প্রিপারেশন নেবে সে ব্যাপারে আমি একটা কমপ্লিট ভিডিও বানিয়েছি। যদি কেউ দেখে না থাকো অবশ্যই ভিডিওটা দেখো, যদি কেউ নিজে প্রিপারেশন নিতে চাও ভেরি হেল্পফুল হবে তোমাদের জন্য। তো এর আগে আমি ব্লাড সার্কুলেটরি সিস্টেম পড়েছিলাম। আজকে যে চ্যাপ্টারটা পড়বো সেটা হচ্ছে ব্লাড। এটা অনেকগুলো পার্টে আসবে, আজকে শুধুমাত্র পার্ট 1। তোমরা জানো যে একদম এনসিইআরটি বেস করে পড়া দরকার। এনসিইআরটি যদি না পড়ো তোমরা শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার পড়ে চলে যাবে বা কিছু পড়ে চলে যাবে, হবে না। এনসিইআরটি 100% পড়তেই হবে। তো সেই জন্য সম্পূর্ণ এনসিইআরটি ডায়াগ্রাম বেস করে পড়ানো হবে এবং সম্পূর্ণ বাংলা ভাষায় পড়ানো হবে। আচ্ছা, এবার তোমাদের একটা ডাউট, বারবার বলছো যে স্যার পিডিএফ কোথায় পাবো। আমি আগেই বলেছি আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে বা আমি কমেন্ট বক্সও পিন করে দেবো, টেলিগ্রামে লিঙ্কের মাধ্যমে যুক্ত থাকো। আগে যা ক্লাস হয়েছে ব্লাড সার্কুলেটরি সিস্টেম যতটা পড়িয়েছি টোটালটা একদম ছবি সহ যা পড়িয়েছি ক্লাসে পুরোটা পিডিএফ আমি দিয়ে দিয়েছি। ওখান থেকে তোমরা পিডিএফ পেয়ে যাবে, টেলিগ্রামে পাবে, ঠিক আছে। আর যারা বলছো যে স্যার ম্যাথের ডিসকাউন্টের চ্যাপ্টারটার পিডিএফ এখনো আসেনি, ডিসকাউন্ট চ্যাপ্টারটা এখনো শেষ হয়নি, একটা পার্ট এখনো আসবে। ওটা আসার পর আমি ডিসকাউন্টে আগে যা আমি পড়িয়েছিলাম সেগুলোর আমি পিডিএফ দিয়েছি, ডিসকাউন্টের পিডিএফটা দেওয়া হয়নি, ওই জন্যই ওই পার্টটা আসার পরে আমি পিডিএফ দিয়ে দেবো। তো টেলিগ্রামে অবশ্যই যুক্ত থাকবে। এছাড়া সব কিছুর আপডেট আমি টেলিগ্রামে দিই, কোনো ভিডিও আসছে, কোনো নতুন পিডিএফ লঞ্চ করছি, কোনো কোর্স লঞ্চ করছি, এভরিথিং সব কিছু টেলিগ্রামে জানো না। পিডিএফের জন্য অবশ্যই টেলিগ্রামে যুক্ত থাকবে। ক্লাস শুরু করার আগে তোমাদের একটা জিনিস জানিয়ে রাখি, যদি কেউ প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন চাও সম্পূর্ণ বাংলা ভাষায় সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ কিসের পাবে, সায়েন্সের, ম্যাথের, জিকের, রেলের যে কোনো এক্সাম, এলপি, টেকনিশিয়ান, আরপিএফ, গ্রুপ ডি, এনটিপিসি, যেই প্রত্যেকটা এক্সামে CBT 1 এবং CBT 2 বোথ বাংলা ভাষায় সম্পূর্ণ চ্যাপ্টার ওয়াইজ আমাদের পিডিএফ অ্যাভেলেবেল আছে। সাবজেক্টগুলো একবার দেখে নাও, সায়েন্সের মধ্যে এই সাবজেক্টগুলো, জিকের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো, ঠিক আছে। অবশ্যই আমি নিচে সাবধান লিখে রেখেছি, তো ফ্রড স্ক্যামের থেকে সাবধান থাকবে। এখন খুবই অল্প পয়সাতে 50 টাকা 100 টাকায় গুগল ট্রান্সলেট জিনিস দিয়ে দিচ্ছে, স্টুডেন্টদের প্রচণ্ড ঠকিয়ে ফেলছে। স্টুডেন্টরা কম টাকা নিয়ে নিচ্ছে এবং তারপরে ঠকছে, তারপরে বুঝতে পারছে। তো এরকম কোনো ব্যাপার নয়, একদম নিঃসন্দেহে নির্ভুল জিনিস এখান থেকে পাবে। আর যা কিছু পাবে চ্যাপ্টার ওয়াইজ পাবে এবং সাবজেক্ট ওয়াইজ পাবে। যখন সায়েন্স নেবে না, সায়েন্সে দেখবে আলাদা আলাদা 4টে পার্ট যাবে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, এনভায়রনমেন্ট। যখন জিকে নেবে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল আলাদাভাবে যাবে। কারণ তোমার যদি বায়োলজি পড়তে ইচ্ছা করে তখন তোমাকে সায়েন্সে ঢুকে পড়ে খুঁজতে হবে যে কোথায় বায়োলজি আছে, কিন্তু এখানে কি বায়োলজি ক্লিক করলে বায়োলজি পড়তে শুরু করলে, তো এইভাবে সাজানো আছে জিনিসটা। আচ্ছা, এটা তোমরা মানে পিডিএফ চাইলে পিডিএফও পেতে পারো, প্রিন্ট চাইলে প্রিন্টও পেতে পারো। আমি প্রাইসগুলো একবার বলে দিই। পিডিএফের প্রাইস আছে 249, এগুলো এখন যে অফার চলছে সেই অফার অনুযায়ী বলছি। জিকে 249, ম্যাথে 349, ঠিক আছে। জিকে, সায়েন্স আর ম্যাথ এগুলো পিডিএফ প্রাইস। আর যদি প্রিন্ট হোম ডেলিভারি প্রাইস বলি তাহলে সায়েন্সের 585, জিকের 599 আর ম্যাথের হচ্ছে 749। কোনো এক্সট্রা চার্জ লাগবে না। সমস্ত পিডিএফ যদি একসঙ্গে নাও তাহলে 699 টাকা লাগবে। আর যদি সমস্ত বিষয়ে প্রিন্ট একসাথে হোম ডেলিভারি নাও তাহলে 1599 টাকা লাগবে। এই নাম্বারে সিম্পল হোয়াটসঅ্যাপ করবে, পিডিএফ বলে পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে স্ক্রিনশট দেবে, হোয়াটসঅ্যাপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। আর যদি তোমরা প্রিন্ট হোম ডেলিভারি চাও তাহলে হোয়াটসঅ্যাপে একটা ফর্মেট পাঠানো হবে, তোমরা অ্যাড্রেসটা ফিল আপ করে পাঠাবে, তাহলেই হবে, ঠিক আছে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হবে। এছাড়া আমি লাস্টে ডিটেলসে আলোচনা করে দেবো কী করে কী পাবে কোর্সের ব্যাপারে, বা আমাদের যদি কেউ অ্যাপ্লিকেশন থেকে নিতে চাও অ্যাপ্লিকেশন থেকেও নেওয়ার সুবিধা আছে, আমি সমস্ত কিছু লাস্টে বলে দেবো। এখন ভিডিওটা শুরু করছি, দেখতে থাকো। দেখো, রক্ত জিনিসটা প্রথমত কি, ব্লাড কি, মনে রাখবে আমরা যে টিস্যু চ্যাপ্টারটা পড়েছিলাম, কলা চ্যাপ্টারটা পড়েছিলাম, সেই কলা চ্যাপ্টারের মধ্যে আমি তোমাদের বলেছিলাম যে রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা, ঠিক আছে। আমরা যে কানেকটিভ টিস্যু পড়েছিলাম না, যোগ কলা, তার মধ্যে অনেক কিছু ভাগ ছিল, তার মধ্যে কিন্তু রক্ত ছিল, ঠিক আছে। তো রক্ত হচ্ছে একটা তরল যোগ কলা, ঠিক আছে। দেখো তরল কেন, কারণ এই মানে জিনিসটা কি করছে, ফ্লো করতে, মানে একটা আমাদের দেহের ভেতরে এক জায়গা থেকে অপর জায়গা কোনো বস্তুকে পরিবহন করতে সাহায্য করে। কোনো বস্তুকে বলতে মানে কি পদার্থ হবে, মানে কি পদার্থ ফ্লো হবে রক্তের সাথে, যেমন অক্সিজেন হয়, কার্বন ডাইঅক্সাইড হয়, আমাদের পুষ্টি রস হয়, বিভিন্ন দেহের বর্জ্য পদার্থ হয়, হরমোন হয়, এগুলোই রক্তের মধ্যে কিন্তু সংবাহিত হয় এক স্থান থেকে অপর স্থানে, ঠিক আছে। মেনলি রক্ত, আমি রক্তের উপাদান নিয়ে পরে আলোচনা করছি। দেখো রক্ত সম্বন্ধে আগে কি বলেছে, রক্ত একটি তরল ধাত্র, প্লাজমা এবং সাকার উপাদান সমন্বিত একটি বিশেষ যোগ কলা। কি বলেছে, তরল ধাত্র,
প্লাজমা এবং শাখার উপাদান সমন্বিত বিশেষ যৌগাল। এবার আমাকে বলে প্লাজমা কি? আরে প্লাজমা কিছু নয়, প্লাজমা হচ্ছে রক্তরস। রক্তরস আমি পরে পড়বো প্লাজমার মধ্যে কি কি থাকে। প্লাজমার মধ্যে জল থাকে, কঠিন পদার্থ থাকে, সেখানে জল থাকে 90 থেকে 92%, কঠিন পদার্থ থেকে 8 থেকে 10%। তো প্লাজমার মধ্যে মেনলি যেটা ইম্পর্টেন্ট থাকে সেটা হচ্ছে ওয়াটার, জল। সবথেকে বেশি কি থাকে? জল, যেটা আমাদের মেনলি ফ্লো করতে সাহায্য করে। আমরা পরে আসছি যে রক্তের দুটো উপাদান থাকে, একটা প্লাজমা যেটাকে বলে রক্তরস, আর একটা হচ্ছে রক্তকণিকা। তো রক্তকণিকা তো সলিড পার্ট হয়ে গেল, কিন্তু ওইটা আমাদের যে রক্তটা দেখি যে আমরা তরল পার্টটা কী পার্ট হয়? তরল পার্ট। তো রক্তের মধ্যে এই প্লাজমার পরিমাণই থাকে 55%, সেই জন্য রক্তটা কি ফ্লো করতে পারে, এক জায়গা থেকে অপর জায়গায় ফ্লো করতে পারে। আর বাকিগুলো তো সলিড পার্টিকেল, রক্তকণিকাগুলো সেগুলো থেকে 45%। ঠিক আছে, তো প্লাজমা হচ্ছে আমাদের রক্তের তরল পার্টটা, যেখানে জলই থাকে 92%। আর এই যে শাখার উপাদান, শাখার উপাদান পরে আসবো, এখন আপাতত পড়ে রাখো শাখার উপাদান, পরে আমরা দেখবো যখন আরও ভালো করে বুঝতে পারবো। তো একটা বিশেষ যোগকলা, ঠিক আছে, তো এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। আরও দেখো রক্ত সম্পর্কে ডিটেলস। হৃৎপিণ্ড, দেখো হৃৎপিণ্ড ও রক্তবাহে অবস্থানকারী রক্তরস এবং রক্তকণিকা নিয়ে গঠিত অস্বচ্ছ, লবণাক্ত, ক্ষারধর্মী তরল যোগকলাকে রক্ত বা ব্লাড বলে। দেখো এখানে যে পয়েন্টটা আছে, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু ইম্পর্ট্যান্ট এখানে। ক্ষারধর্মী রক্ত কি? রক্ত হচ্ছে ক্ষারধর্মী, আর এটা হচ্ছে একটা তরল যোগকলা। রক্ত হচ্ছে একটা তরল যোগকলা, ঠিক আছে। দেখো এখানে লেখা আছে রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। রক্ত কি? রক্তরস ও রক্তকণিকা নিয়ে গঠিত। দেখো তোমাদের একটা কথা বলি, এখানে বারবার যে বলছে না রক্ত হচ্ছে তরল যোগকলা, তরল যোগকলা বিভিন্ন জায়গায় পড়েছো। এই তরল যোগকলা বলার কারণ আছে কিছু। প্রথম কারণ হচ্ছে যে রক্ত ভ্রূণের মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। কি বললাম? ভ্রূণের মেসোডাম থেকে উৎপত্তি লাভ করে। আগে পয়েন্টগুলো শুনে নাও। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এই রক্তের মধ্যে কোষীয় উপাদানের তুলনাতে ধাত্রের পরিমাণটা বেশি। ধাত্র বলতে ম্যাট্রিক্সের কথা বলছে, ধাত্রের তরলের কথা বলছে, তরলের পরিমাণটা বেশি, সেই জন্য তরল যোগকলা, ঠিক আছে। আর একটা মনে রাখবে 3 নম্বর পয়েন্ট, যে রক্তে ধাত্র তরল হওয়ার জন্য আমাদের বিভিন্ন কলা এবং অঙ্গের মধ্যে যোগাযোগ স্থাপন করে এই রক্ত, সেই জন্য রক্তকে বলা হয় তরল যোগকলা। এবার তোমাদের মনে অনেক জায়গায় তোমরা পড়েছো বা তোমাদের মনে একটা প্রশ্ন আসবে যে মেসোডাম থেকে উৎপন্ন, এই জিনিসটার মানে কি? যে তোমরা জায়গায় পড়ো না যে ভ্রূণের মেসোডাম থেকে উৎপন্ন, এটার মানে কি? দেখো আমাদের মেল মানে পুরুষ শরীরে কি থাকে? আমাদের থাকে কি? শুক্রাণু। আমি বাংলাতেই স্পাম যেটাকে বলে, যেটা বাংলায় বলে শুক্রাণু, ভালো করে বুঝবে। আরে শুক্রাণু, স্পাম ইংলিশে লিখছি, চলো বাংলাতেও লিখে দিচ্ছি। আর আমাদের ফিমেল শরীরে কি থাকে? এগ থাকে, এগ মানে ডিম্বাণু থাকে, ঠিক আছে। তো শুক্রাণু কি করে? ডিম্বাণুর সাথে এসে চিপকে যায়। চিপকে যায় মিন্স তোমরা জানো যে কি, আমরা যখন পড়াবো রিপ্রোডাক্টিভ সিস্টেম তখন ডিটেলসে পড়াবো, এটুকু তোমরা অল্প বিস্তর 10 পর্যন্ত সবাই পড়েছো, জানো যে শুক্রাণু কী করে? ডিম্বাণুকে নিষিক্ত করে। তো শুক্রাণু যখন ডিম্বাণুর সঙ্গে চিপকে যায় তখন সেই যে অবস্থাটা উৎপন্ন হয় সেটাকে কী বলা হয়? এটাকে বলা হয় জাইগোট। কী উৎপন্ন হয়? জাইগোট। আর জাইগোট থেকে কি উৎপন্ন হয়? জাইগোট থেকে উৎপন্ন হয় এমব্রায়ো, মানে ভ্রূণ বলতে পারো। আমি ডিটেলসে যাচ্ছি না, বারবার বলছি তোমাদের জাস্ট এই মেসোডামটা বোঝানোর জন্য বলছি। কি উৎপন্ন হয়? ভ্রূণ উৎপন্ন হয়, ভ্রূণ উৎপন্ন হয়। এবার এখানে যে একটা পার্ট দেখো, আমি তোমাকে ড্র করছি এখানে। ধরো এই একটা পার্ট আছে, এই একটা পার্ট আছে, এটা একটুখানি ডিপ করে দিচ্ছি আমি। ধরো এই ব্লু কালারের একটা পার্ট আছে। এবার ধরো এখানে এই একটা পার্ট আছে, ধরো রেড কালারের একটা পার্ট আছে, রেড কালারের একটা পার্ট আছে। আর একটা ধরো গ্রিন কালারের একটা পার্ট আছে। কি কালারের পার্ট আছে? গ্রিন কালারের পার্ট আছে, ঠিক আছে। দেখো প্রথমত একটা কথা হচ্ছে যে প্রথমে কিন্তু ভ্রূণ অবস্থাতেই আমাদের শরীরে কিন্তু লিভার, পাকস্থলী মানে সমস্ত কিছু তৈরি হতে স্টার্ট করে দেয় না। কথাটা কি বললাম বুঝলে? আবার বলছি, যখন আমাদের জাইগোট থেকে ভ্রূণ উৎপন্ন হয় সেই অবস্থাতেই আমাদের শরীরে সমস্ত রকম অর্গানগুলো তৈরি হতে স্টার্ট করে না, সমস্ত অঙ্গগুলো সঙ্গে সঙ্গে তৈরি হয়ে যায় না, ঠিক আছে। কি তৈরি হয়?
না এরকম একটা পার্ট তৈরি হয়, যেরকম আমি ড্র করেছি এরকম একটা পার্ট তৈরি হয়, যেটাকে ভ্রূণটাকে যেরকমভাবে দেখতে লাগে। এবারে কি হয়, এগুলো হচ্ছে এক একটা পার্ট। দেখো এই ভেতরের যে পার্টটা, চলো বাইরে থেকে বলি, বাইরের যে পার্টটা সেটাকে বলা হয় এক্টোডার্ম। এই বাইরের যে পার্টটা, এই বাংলাতে লিখি তোমাদের বুঝতে সুবিধা হবে, কি বলা হয়, বাইরের পার্টটাকে বলা হয় এক্টোডার্ম, ঠিক আছে। এই মাঝের যে পার্টটা, এই রেড কালারের যে দেখতে পাচ্ছ রেড কালারের, সেটাকে বলা হয় মেসোডার্ম। কি বলা হয়, মেসোডার্ম। আর ভেতরের যে পার্টটা এটাকে বলা হয় এক্টোডার্ম। আরে এক্টোডার্ম নয়, এন্ডোডার্ম। কি বলা হয়, এন্ডোডার্ম। বাইরের পার্টটা এক্টোডার্ম, ভেতরের পার্টটা এন্ডোডার্ম, আর মাঝের পার্টটা মেসোডার্ম। এগুলো থেকেই সৃষ্টি হয় মেনলি আমাদের শরীরের এক একটা অঙ্গ, ঠিক আছে। দেখো যদি একটু ডিটেলসে যায়, যদি বলে এন্ডোডার্ম থেকে, এই যে এন্ডোডার্ম, এই যেটা গ্রিন কালারের করা আছে, এন্ডোডার্ম থেকে কী সৃষ্টি হয়, আমাদের স্কিন সৃষ্টি হয়, স্কিন আমাদের শরীরের চামড়া সৃষ্টি হয় এই এন্ডোডার্ম থেকেই। তারপরে নিউরাল আরও অনেক কিছু সৃষ্টি হয়। যদি বলে এই এক্টোডার্ম যেটা আছে, এই এক্টোডার্ম থেকে এই যে বাইরের যে পার্টটা এক্টোডার্ম, এখান থেকে কী সৃষ্টি হয়, এখান থেকে আমাদের সৃষ্টি হয়, আমাদের লাংস তৈরি হয়, লাংস আমাদের ফুসফুস তৈরি হয়, আমাদের লিভার তৈরি হয়, আমাদের প্যানক্রিয়াস মানে অগ্নাশয় তৈরি হয়। এগুলো সব কোথা থেকে তৈরি হয়, এক্টোডার্ম থেকে। আমি কিন্তু এগুলো ভ্রূণের সমস্ত, আমি বলছি না যে ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপন্ন, তো ভ্রূণ জিনিসটা থেকে আমি বলছি, ভ্রূণের তিনটে যে পার্ট রয়েছে, তো এন্ডোডার্ম থেকে আমাদের স্কিন উৎপন্ন হলো, এক্টোডার্ম থেকে আমাদের শরীরের লাংস উৎপন্ন হলো, লিভার উৎপন্ন হলো, প্যানক্রিয়াস মানে অগ্নাশয় উৎপন্ন হলো। আর এই যে মেসোডার্ম আছে না, মেসোডার্ম, মেসোডার্ম থেকে আমাদের উৎপন্ন হয় ব্লাড। এই জন্য বলে যে ভ্রূণ অবস্থায় ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, বলে না রক্ত ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, তো এই জন্য বলা হয় মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে। মেসোডার্ম থেকে শুধু ব্লাড নয়, হার্ট, আমাদের হৃৎপিণ্ড তৈরি হয় ওখান থেকে, আমাদের ভাস্কুলার বডি মানে আমাদের যে রক্তবাহগুলো থাকে সেগুলোও তৈরি হয় কিন্তু এই মেসোডার্ম থেকে, আমাদের যে স্কেলিটাল মাসেলগুলো থাকে সেগুলোও তৈরি হয় এই মেসোডার্ম থেকে, ঠিক আছে। তো এই হচ্ছে আসল ফান্ডা, যে বারবার ভ্রূণের মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে, এই হচ্ছে জিনিস, বোঝা গেল। তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও, অথবা আমি এটা মুছে দিচ্ছি, তোমরা বাকিটা নিয়ে নাও স্ক্রিনশট, ওকে। নেক্সট দেখো, এবার আমরা দেখব যে ব্লাড অবস্থান করে কোথায়, ব্লাড অবস্থান করে কোথায়। আচ্ছা, ভ্রূণ অবস্থায় তো মেসোডার্ম থেকে উৎপত্তি লাভ করে রক্ত, আর যখন মানুষ পরিণতি লাভ করে তখন আমাদের লাল অস্থি মজ্জা থেকে, আমি পরে পড়বো, সে যখন ওই লোহিত কণিকা পড়াবো সেখানে তখন পড়াবো, দেখবে লাল অস্থি মজ্জা থেকে উৎপন্ন হয়, রেড বোন ম্যারো থেকে, ঠিক আছে। তো এর অবস্থান দেখো, বদ্ধ সংবহনতন্ত্রযুক্ত প্রাণীদের রক্তবাহ, ভয় পেও না, আমি বলছি এই বদ্ধ সংবহনতন্ত্র কী আর মুক্ত সংবহনতন্ত্র কী, আগে পড়ে নাও। বদ্ধ সংবহনতন্ত্রযুক্ত প্রাণীদের রক্তবাহ হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে অবস্থান করে, আর মুক্ত সংবহনতন্ত্র প্রাণীদের রক্তবাহ হিমোসিল বা ল্যাকুনা বা হৃদ প্রকোষ্ঠে, আর এটা হৃদ প্রকোষ্ঠ হবে, প্রকোষ্ঠ নয়, হৃদ প্রকোষ্ঠে থাকে। হিমোসিল কি তাও বলছি, পুরো ডিটেলসে বলছি, দেখতে থাকো, শোনো। দেখো এই বদ্ধ সংবহনতন্ত্র আর এই মুক্ত সংবহনতন্ত্র জানার আগে তোমাদের জানতে হবে যে রক্ত সংবহনতন্ত্র কী। রক্ত সংবহনতন্ত্র হচ্ছে রক্ত যে ফ্লো করছে, রক্ত যে সংবহন হচ্ছে এক জায়গা থেকে অপর জায়গায় যাচ্ছে, এতে যে সমস্ত অঙ্গগুলো অংশগ্রহণ করছে, রক্ত এক জায়গা থেকে অপর জায়গা ফ্লো করার জন্য বা যাওয়ার জন্য, এতে যে ফ্লো যে করছে, এতে যে সমস্ত অঙ্গগুলো মিলিত হচ্ছে বা হেল্প করছে সেই কাজটা করতে, সেই অঙ্গগুলো মিলিত হয়ে যে তন্ত্র গঠন করে সেটাই হচ্ছে রক্ত সংবহন তন্ত্র, বোঝা গেল, রক্ত সংবহন তন্ত্র। এবার এই বদ্ধমুক্তর ব্যাপারটা হচ্ছে যে সংবহনতন্ত্রে রক্ত কেবলমাত্র হৃৎপিণ্ড ও রক্তবাহ এর মধ্যে আবদ্ধ থাকবে না। কি বললাম, হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড দিয়েছে আর রক্তবাহ দিয়েছে, এর মধ্যে আবদ্ধ থাকবে না। আমি কিন্তু মুক্তর কথা বলছি, কি বলছি এখন আমি, মুক্ত সংবহনতন্ত্রের কথা বলছি। কোনোভাবেই হৃৎপিণ্ড এবং রক্তবাহের মধ্যে আবদ্ধ থাকবে না। দেহগহরকে কি বলা হয়, দেহগহরকে সিলোমও বলা হয়, ল্যাকুনাও বলা হয়, সাইনাসও বলা হয়, অনেক কিছু বলা হয়। তোমরা যেটুকু জানবে যে দেহগহরের মধ্যে উন্মুক্ত হবে, মানে ডাইরেক্ট কলাকোষের কলা সম্পর্কে না, মানে সংস্পর্শে, কলার সংস্পর্শে বা কোষের সংস্পর্শে ডাইরেক্ট আসবে, কোনো রকমের জন্য কোনো রক্তবাহ থাকবে না, কোনো হৃৎপিণ্ডর মধ্যে হৃৎপিণ্ড থেকে রক্তবাহ, রক্তবাহ থেকে হৃৎপিণ্ড, এরকম কোনো ফ্লো হবে না, ডাইরেক্ট উন্মুক্ত অবস্থায় থাকবে দেহগহরে, সেইটাকে বলবো মুক্ত সংবহনতন্ত্র, বোঝা গেল। এই যে মুক্ত সংবহনতন্ত্র, এটা কোথায় দেখা যায়,
কাদের শরীরে দেখা যায়? মানুষের শরীরে দেখা যায়? আচ্ছা তোমরাই বলো, আমি তোমাদের বদ্ধটা বলে দিই, এর ঠিক উল্টোটা। বদ্ধটা হচ্ছে কি কীরকম থাকবে না, এর উল্টোটা মানে কি, মানে হৃৎপিণ্ড আর রক্ত বাহের মধ্যেই আবদ্ধ থাকবে, কোনোভাবেই দেহ গহ্বরের মধ্যে উন্মুক্ত অবস্থায় থাকবে না, সেটা হচ্ছে আমাদের বদ্ধ সংবহনতন্ত্র। নামটা শুনেই বুঝতে পারছি বদ্ধ সংবহনতন্ত্র। তাহলে এবার একটা কথা বলো, মানুষ বদ্ধ সংবহনতন্ত্র না মুক্ত সংবহনতন্ত্র? আরে তোমরাই বলো। আমাদের শরীরে আমরা যখন ব্লাড, আমরা একবারই বললাম যে ক্লাস 10 পর্যন্ত সবাই পড়েছি, মোটামুটি আমরা নিজেরা জানি যে আমাদের শরীরে যে রক্ত প্রবাহ হয় রক্ত বাহের মাধ্যমে, মানে ধমনী শিরা এসবের মাধ্যমে, হৃৎপিণ্ডের মাধ্যমে, মানে হৃৎপিণ্ড থেকে ফ্লো হয়, হৃৎপিণ্ড পাম্প করে, মানে আমাদের রক্তের যে সীমাবদ্ধতা সেটা কি হৃৎপিণ্ড ও রক্ত বাহের মধ্যেই আবদ্ধ থাকে, কোনোভাবে দেহ গহ্বর বা সিলোমে আমাদের উন্মুক্ত অবস্থায় নয়। তাহলে মানুষ হচ্ছে কি বদ্ধ সংবহনতন্ত্রের মধ্যে পড়ছে। আর কি মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে তাহলে কারা পড়ছে, কাদেরকে দেখা যায় মুক্ত সংবহনতন্ত্রের মধ্যে? মুক্ত সংবহনতন্ত্রে দেখা যায় সমস্ত পতঙ্গ শ্রেণীর প্রাণীদের, মানে আরশোলা, চিংড়ি, শামুক, ঝিনুক, এই ধরনের পতঙ্গ বা কম্বোজ শ্রেণীর প্রাণী যেগুলো সন্ধিপদ প্রাণীগুলো, তাদের দেখা যায় মুক্ত সংবহনতন্ত্র। কিন্তু মানুষের ক্ষেত্রে, ম্যামেলসের ক্ষেত্রে কি দেখা যায়, স্তন্যপায়ীদের ক্ষেত্রে বদ্ধ সংবহনতন্ত্র। গেছে বোঝা? আর হিমোসিল জিনিসটা তোমরা এখানে জানতে পারবে, দেখো। আচ্ছা তার আগে একটু বাফার সম্বন্ধে বলে দিই। বাফার জিনিসটা কি, হিমোসিলটা আমরা পরে পড়ছি, আছে চিন্তা নেই। দেখো এই কোশ্চেনটা অনেক জায়গায় অনেকবার দেয়, সেই জন্য এই কোশ্চেনটা আমি আলাদাভাবে রেখেছি, একসঙ্গে মেশাইনি জিনিসটা। রক্তের যেসব উপাদান রক্তের পিএইচকে অপরিবর্তিত রাখে তাকে বাফার বলে। আচ্ছা তার আগে একটা জিনিস জানো, রক্তের যে পিএইচ ভ্যালু সেটা হচ্ছে 7.3 থেকে 7.4, 7.3 থেকে 7.4। আমি কি বলেছিলাম 7-এর নিচে যদি যায় তাহলে সেটা আম্লিক হয়ে যাবে, অ্যাসিডিক হয়ে যাবে, আর যদি উপরে যায় তাহলে সেটা বেসিক হয়ে যাবে, মানে ক্ষারীয় হয়ে যাবে। তাহলে বুঝতে পারছো 7.3 থেকে 7.4 মানে স্লাইড, মানে একদম ঈষৎ ক্ষারীয়, বেশি ক্ষারীয় নয়, একদম ঈষৎ ক্ষারীয়। তো রক্তের যেসব উপাদান রক্তের পিএইচকে অপরিবর্তিত হতে দেবে না, অপরিবর্তিত রাখে, তাকে মেনলি কী বলে, বাফার বলে। মৃদু অ্যাসিড ও তীব্র ক্ষারক অথবা তীব্র অ্যাসিড ও মৃদু ক্ষারক মিশ্রণ যারা বাইরে থেকে অ্যাসিড ও ক্ষার দ্রবণে পিএইচকে পরিবর্তিত হতে দেয় না। আরে কথার কথা এত কিছু মনে রাখতে হবে না, এইটুকু মনে রাখবে, রক্তের বাফার যেটা, সেই জিনিসটা হচ্ছে সেটার পিএইচটাকে কনস্ট্যান্ট রাখবে, যে বলছে না যারা বাইরে থেকে অ্যাসিড থাকলে অ্যাসিডের যে পিএইচ ওই ভ্যালুটাই রাখবে, আর যদি ক্ষার থাকে তাহলে ক্ষারের যে পিএইচ সেই জিনিসটাই রাখবে, বাইরে থেকে পরিবর্তন হতে দেবে না কোনোভাবে, সেইটাকে বলা হয় বাফার, বাস আর কিছু নয়। এই কোশ্চেনটা আসে তাই আমি আলাদাভাবে রেখেছি, তো তোমরা এটা স্ক্রিনশট নিয়ে নাও আর মনে রাখবে রক্তের পিএইচ ভ্যালু হচ্ছে 7.3 থেকে 7.4। আচ্ছা আরেকটা জিনিস বলি, অনেক সময় প্রশ্ন আসে যে আমাদের বডি ওয়েটের কত পার্সেন্ট আমাদের এই রক্তের, মানে কত পার্সেন্ট আমাদের রক্ত তার মধ্যে বডি ওয়েটের, মনে রাখবে 7%। ঠিক আছে, ব্লাড ওয়েট কত, 7% অফ আর বডি ওয়েট, আমাদের বডি ওয়েটের 7% হচ্ছে এই ব্লাড, বোঝা গেল? আরেকটা জিনিস আছে, এগুলো বলতে আমি ফার্স্টেই বলা দরকার ছিল, এখানে মনে পড়লো বলে দিচ্ছি। আমাদের শরীরে কত লিটার রক্ত থাকে, 5 থেকে 6 লিটার, কিন্তু কোনো জায়গায় থাকে 4.5 থেকে 5। তো এরকম কন্ট্রোভার্সি কোনো প্রশ্ন আসবে না, অপশন তাহলে সেরকমই দেবে, তোমাদের চিন্তা নেই। মনে রাখবে 5 থেকে 6 লিটার, মানে অ্যাভারেজ 5 লিটার, এটা মানতে পারো। ঠিক আছে, বোঝা গেল? রক্তের পরিমাণগুলো তোমাদের লিখতে হবে না, দেখো এখানেই নেক্সট স্লাইডে রয়েছে। একজন সুস্থ স্বাভাবিক উচ্চতা বিশিষ্ট 5 ফুট উচ্চতা ও 70 কেজি ওজন, পার্টিকুলার একদম জিনিস নিয়ে এসেছি। 5 ফুট উচ্চতা যদি হয়, 70 কেজি ওজন হয়, তাহলে প্রাপ্তবয়স্ক পুরুষ মানুষের দেহে রক্তের পরিমাণ হচ্ছে 5000 মিলিলিটার, মানে 5 লিটার। কি বলছে, 5 লিটার, যে বললাম না কোনো জায়গায় 5 লিটারও থাকে, 4.5 থেকে 5, তো অ্যাভারেজ মানতে পারো 5 লিটার। আর স্ত্রী লোকের দেহে এই পরিমাণ একটু কম হয়, কত হয়, 4.5 লিটার। ঠিক আছে, তো এবার আমরা পড়বো রক্তের সম্পর্কে অনেক কিছু জানা গেল, কত থাকে না থাকে, কত পার্সেন্ট ওয়েট থাকে। ঠিক আছে, এবার আমরা পড়বো যে রক্ত কি নিয়ে তৈরি, রক্তের উপাদান কি আছে। কি পড়বো, রক্তের উপাদান। দেখো মেনলি রক্ত দু প্রকার জিনিস নিয়ে তৈরি। কি নিয়ে, একটা হচ্ছে রক্ত রস, আরে লিখতে কিছু হবে না ভাই, পুরো ছক আছে, কিচ্ছু লিখতে হবে না, চুপচাপ শুনে যাও আমার কথাগুলো। রক্ত রস, আর একটা কি আছে, একটা হচ্ছে রক্ত কণিকা। কি আছে, রক্ত কণিকা। রক্ত রসের পরিমাণ হচ্ছে 55% আর রক্ত কণিকার পরিমাণ হচ্ছে 45%।
রক্ত রস দুটো জিনিস নিয়ে তৈরি হয়, একটা হয় জল জল আর একটা হয় কঠিন পদার্থ। রক্তকণিকা তিনটে জিনিস নিয়ে তৈরি হয়, রক্তকণিকা তিনটে জিনিস নিয়ে তৈরি হয়। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা যেটাকে বলা হয় আরবিসি, লোহিত রক্তকণিকা। একটা হয় শ্বেত রক্তকণিকা, আর একটা হয় অনুচক্রিকা যেটাকে বলা হয় প্লেটলেট। আরে রক্তকণিকা ইংলিশগুলো মনে রাখবে, রক্ত রসকেই বলা হয় প্লাজমা, রক্ত রসকে কি বলা হয় প্লাজমা। রক্তকণিকাকে কি বলা হয়, রক্তকণিকাকে বলা হয় কর্পাসল, CORPUSCLES। কেউ যদি নাম রাখতে চাও ইংলিশ কোনো অসুবিধা নেই, কিন্তু ইংলিশ টার্মগুলো তোমাদের বারবার বলি জেনে রাখো, নাহলে তোমাদের সমস্যা হবে। রক্ত রস, রক্তকণিকা, প্লাজমা আর কর্পাসল বলা হয়। এদের দুটো ভাগ জল আর একটা কঠিন পদার্থ। রক্তকণিকা তিনটে ভাগ RBC, WBC, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, প্লেটলেট, প্লেটলেট। ঠিক আছে, এই জলের মধ্যে ভাগ আছে, জলের মধ্যে নয়, কঠিন পদার্থেরও ভাগ আছে, জৈব পদার্থ, অজৈব পদার্থ, সেসব বাদ দাও। জৈব পদার্থ দেখো, অজৈব পদার্থের মধ্যে অনেক কিছু পড়ছে, সোডিয়াম, পটাশিয়াম, তামা, লোহা, ফসফরাস পড়ছে, এগুলো তোমাদের মনে রাখতে হবে না। মনে যেটা রাখতে হবে সেটা জৈব পদার্থ। জৈব পদার্থের মধ্যেও যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে প্রোটিন। জৈব পদার্থের মধ্যে অনেক কিছু পড়ে, কি বললাম, জৈব পদার্থের মধ্যে অনেক কিছু পড়ে। কি কি পড়ে, শর্করা পড়ে, স্নেহবস্তু পড়ে। আরে স্নেহবস্তু স্যার কি বললেন, বুঝতে পারলাম না। আরে স্নেহবস্তু বলেছিলাম না, যেটা ফ্যাট, লিপিড, ফ্যাট, সেটাকে স্নেহবস্তু বলা হয়। প্রোটিন পড়ে, জৈব পদার্থের মধ্যে কি পড়ে, প্রোটিন পড়ে। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই তিনটেই কিন্তু জৈব পদার্থের মধ্যে পড়ছে। আর কি পড়ে, নাইট্রোজেন ঘটিত কিছু যৌগ পড়ে, এবং অন্যান্য কিছু এনজাইম আছে, হরমোন আছে, রঞ্জক আছে, সমস্ত কিছু কিসের মধ্যে পড়ছে, রক্ত রসের মধ্যে পড়ছে। হ্যাঁ, এনজাইম, হরমোন, অ্যান্টিবডি, এই সমস্ত কিন্তু রক্ত রসের মধ্যেই পড়ছে। রক্ত রসের মধ্যে কোন পার্টে পড়ছে না, কঠিন যে পদার্থ বললাম, কঠিন যে পার্ট তার মধ্যে পড়ছে। কঠিন পার্টেরও আবার দুটো ভাগ বললাম, জৈব অজৈব। তার কার মধ্যে পড়ছে না, জৈব পদার্থের মধ্যে পড়ছে। তাহলে জানলাম যে জৈব পদার্থের মধ্যে শর্করা, ফ্যাট, প্রোটিন, নাইট্রোজেন ঘটিত যৌগ, এনজাইম, হরমোন, সমস্ত কিছু পড়ে। এর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রোটিন। আমি কিন্তু এখন রক্তকণিকার কোনো কথা বলছি না, কেউ গুলিয়ে ফেলবে না। কিসের কথা বলছি আমি, রক্ত রসের কথা বলছি। রক্ত রসের মধ্যে কোন কিসের কথা বলছি, কঠিনের কথা বলছি। কঠিনের মধ্যে কার কথা বলছি না, জৈব পদার্থের কথা বলছি। জৈব পদার্থের মধ্যে কার কথা বলছি না, প্রোটিনের কথা বলছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মনে রাখবে। প্রোটিনের পার্টটার মধ্যে কি কি থাকে, প্রোটিনের মধ্যে থাকে ফাইব্রিনোজেন, প্রথমবিন, অ্যালবুমিন আর গ্লোবিউলিন। লিখতে হবে না, সব নোট আছে। ফাইব্রিনোজেন, আমি আমার সঙ্গে সঙ্গে তোমরা মনে করতে থাকো, তাহলে তোমাদের বাড়িতে রিভিশন 2-3 বার দিলেই হয়ে যাবে, বেশি খাটতে হবে না, তখন পড়তে হবে না, ভালো করে বুঝে নাও। ফাইব্রিনোজেন থাকে, প্রথমবিন থাকে, অ্যালবুমিন থাকে, গ্লোবিউলিন থাকে প্রোটিনের মধ্যে। ঠিক আছে, এই প্রোটিন পার্টটা ইম্পর্টেন্ট হয়ে গেল, এই রক্তরসের পার্টটা হয়ে গেল। এবার রক্তকণিকায় আসি। রক্তকণিকার মধ্যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা ছিল। লোহিত রক্তকণিকার কোনো ব্যাপার নেই, অনুচক্রিকার কোনো ব্যাপার নেই। কোনো ব্যাপার নয় না, অনুচক্রিকা চলো আমি পরে তো আমি পড়াবো। মেন যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা। আর এই ইম্পর্টেন্ট সবই, লোহিত রক্তকণিকার ডিটেলস পড়বো, সে অনুচক্রিকার ডিটেলস পড়বো, প্রত্যেকটা প্রোটিন ডিটেলসে পড়বো, WBC ডিটেলসে পড়বো। কিন্তু আমি ভাগের কথা বলছি, WBC দুটো ভাগ হয়, একটা হচ্ছে অদানাদার, একটা হচ্ছে দানাদার। কি বললাম, একটা হচ্ছে অদানাদার, একটা হচ্ছে দানাদার। তো অদানাদার যেটা একটা গ্র্যানুলোসাইট আর অ্যাগ্রানুলোসাইট যাই বলো না কেন, অদানাদার যেটা তার মধ্যে পড়ছে মনোসাইট পড়ছে, লিম্ফোসাইট পড়ছে। আর যেটা দানাদার, যেটা গ্র্যানুলোসাইট বলা হয়, তার মধ্যে পড়ছে ইউসেনোফিল, নিউট্রোফিল, বেসোফিল, তিনটে পড়ছে। ঠিক আছে, এবার স্যার এইভাবে অনেক হয়েছে, এবার আমাদের ছকটা দেখান, কারণ এইভাবে আমরা বুঝতে হয়তো তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে। তো দেখো পুরো ছকটা এখানে দেখে নাও, করা আছে ডিটেলসে। রক্তের উপাদান দেখো যেগুলো বললাম, কালারটা চেঞ্জ করে বোঝায়, নাহলে সব গুলিয়ে যাবে। দেখো রক্তরস, রক্তকণিকা। রক্তরস 55%, এটাকেই বলা হয় কি প্লাজমা। রক্তকণিকাকে বলা হয় কি কর্পাসল। রক্তরসের মধ্যে দেখো জল পড়ছে, কঠিন পদার্থ পড়ছে। জলের মধ্যে কিচ্ছু নেই, কঠিন পদার্থের দুটো ভাগ, একটা জৈব আর একটা অজৈব। অজৈবের মধ্যে সোডিয়াম, পটাশিয়াম, তামা, লোহা, ফসফরাস পড়ছে, বাদ দিয়ে দাও, দরকার নেই। আমাদের জৈব পদার্থকে নাও। জৈবের মধ্যে কি পড়ছে, শর্করা, ফ্যাট, প্রোটিন, অপ্রোটিন যেটা নাইট্রোজেন ঘটিত যৌগ পড়ছে, এবং অন্যান্যের মধ্যে দেখো এনজাইম, হরমোন, অ্যান্টিবডি এসব পড়ছে। প্রোটিনটা আমি বলছিলাম ইম্পর্টেন্ট, কি আছে, ফাইব্রিনোজেন, প্রথমবিন,
অ্যালবুমিন, গ্লোবিউলিন, ইম্পর্টেন্ট জিনিস হলো। বাকি ছেড়ে দাও। এখানে এসে রক্তকণিকা, লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা। এই শ্বেত রক্তকণিকা দুটো ভাগ, একটা অদানাদার, একটা দানাদার। অদানাদারের দুটো ভাগ, মোনোসাইট, লিম্ফোসাইট। দানাদারের তিনটে ভাগ, ইউসিনোফিল, নিউট্রোফিল, বেসোফিল। পুরো হাতে গুনে মনে রাখতে হবে। প্রত্যেকটা কোশ্চেন এলে এই ভাগ থেকে না, আমি গ্যারান্টি দিচ্ছি তোমাদের ভাগটা ভালো করে বোঝো। ভাগটা যদি ভালো করে বোঝো বা মাথায় যদি থেকে থাকে, তোমাদের ভেতরের প্রত্যেকটা পার্ট বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। এই ভাগটাকে কিন্তু 100% মনে রাখতে হবে। আর মনে হয় এখান থেকেও মনে হয় না এখান থেকে কোশ্চেন দিয়ে দেয়। এখান থেকে এক একটা শিফটে তো 3টে থেকে 4টে প্রশ্ন দিয়ে দেয় এখান থেকে শুধুমাত্র। ঠিক আছে, মোস্ট ইম্পর্ট্যান্ট, আমি এটা মুছে দিচ্ছি, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো। মোস্ট ইম্পর্ট্যান্ট এই ছকটা। একটা জিনিস তোমাদের বলে রাখি, এই যে প্লাজমা যেটা বললাম না, রক্ত রস, এটার কালার কিছুটা ইয়েলো টাইপের হয়, ইয়েলোইজ হলুদাবো টাইপের হয়। ঠিক আছে, আর এই যে রক্ত কণিকা, এর কিছুটা কালার রেড টাইপের হয়, লাল টাইপের হয়, লাল টাইপের হয়। এবার তোমরা অনেকে ভাবছো যে স্যার ইয়েলো যদি 55% হয় আর রেড যদি 45% হয়, তাহলে আমাদের রক্তের রঙটা লাল দেখায় কেন? আমাদের তো ইয়েলো দেখানোর কথা ছিল। আরে কারোর মাথায় এসছে প্রশ্ন, নাকি আমি বলছি? দেখো, এই রেড কালারটা ইয়েলো কালারের ওপর না ভারী পড়ে যায়, মানে রেড ইয়েলোকে প্রতিস্থাপিত করে দেয় বলতে পারো কালারের দিক থেকে। তাই ইয়েলোটা প্রকাশ পায় না। কোন কালারটা আমাদের প্রকাশ পায়? রেড কালারটা প্রকাশ পায়, আর কোনো কারণ নেই। ইয়েলো পরিমাণ বেশি থাকা সত্ত্বেও রেড প্রকাশ পায়। আর সেকেন্ড হচ্ছে রক্ত কণিকা আছে, এর মধ্যে সলিড পার্ট সব থেকে বেশি আছে, তার জন্য ইয়েলো পার্টটাকে ডোমিনেট করে দেয়। তাই ইয়েলোটা দেখা যায় না, রেড পার্টটা দেখা যায়। ওকে, নিয়ে নাও স্ক্রিনশট যারা এখনও নাও নি। তাহলে নেক্সট আমরা যেটা পড়বো সেটা আমরা কোন পার্টটা পড়বো? রক্ত রস। এটা পড়বো পরে, রক্ত কণিকা পরে পড়বো। কোনটা পড়বো? রক্ত রস বা প্লাজমা, যেটাকে বলা হয় প্লাজমা। তো দেখো প্লাজমা পড়ো কি আছে। প্লাজমা হলো একটা হালকা হলুদ বর্ণের শান্ত তরল, এইমাত্র বললাম। রক্তের প্রায় 50% গঠন করে, এটা 55%। রক্ত রসের 90 to 92%, 90 থেকে 92% জল থাকে, 6 থেকে 8% প্রোটিন থাকে। রক্ত রসের মুখ্য প্রোটিনগুলি হচ্ছে ফাইব্রিনোজেন, গ্লোবিউলিন, অ্যালবুমিন, এগুলো মুখ্য প্রোটিন। তার মানে প্রথম বিনটা ইম্পর্টেন্ট নয় তা কিন্তু নয়, এগুলো মুখ্য প্রোটিন। প্রথম বিনও মোস্ট ইম্পর্টেন্ট। আমরা প্রত্যেকটা পার্ট পড়বো, প্রথম দিন কী কাজে লাগে না লাগে ডিটেলস পড়বো, তখন বুঝতে পারবে। ফাইব্রিনোজেন রক্ততঞ্চন, এটা রক্ততঞ্জন হয়ে গেছে, রক্ততঞ্চন হবে, রক্ততঞ্চনের জন্য প্রয়োজন হয়। এটা আমি কিসের কথা বললাম? প্লাজমা বা রক্ত রসের কথা বললাম। প্লাজমার ব্যাপারে এখানেও শেষ নয়, আরও দেখো, আরও পড়তে চাইলে পড়ো। এই দেখো, এটা প্লাজমা পার্টটাকে এটা তরল পার্ট। তরল পার্ট মানে বুঝতে পারছি যে আমাদের রক্তের মধ্যে যে জিনিসটা ফ্লো করছে এক জায়গা থেকে অপর জায়গায়, কিসের জন্য করছে? রক্তটা তরল থাকার জন্য। আরে ভেতরে যদি শুধু লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা এগুলো যদি থাকতো, তাহলে জিনিসটা কী হয়ে যেত? সলিড হয়ে যেত। জিনিসটা কী হয়ে যেত? সলিড হয়ে যেত। এক জায়গা থেকে অপর জায়গায় ফ্লো করতে পারতো না। আরে লিকুইড তো কিছু দরকার, ওই লিকুইডের পার্টটা পূরণ করে কে? না এই প্লাজমা, রক্তরস। রক্তরসের মধ্যে কোন পার্টটা? না জল। কারণ জল থাকে জল থাকে কত? 90 to 92%। এবার তোমরা বুঝে নাও, যা কিছু ফ্লো হবে কিসের জন্য হবে? এ রক্তরসের জন্য হবে বা প্লাজমার জন্য হবে। ঠিক আছে, দেখো এখানে পরিষ্কার লেখা আছে, এরা দেহ সবসময় পরিবহনযোগ্য অবস্থায় থাকে, পরিবহনযোগ্য অবস্থায় থাকে। রক্ততঞ্চনের সহায়কায়, রক্ততঞ্জন কেন হয়ে গেছে? সব জায়গায় রক্ততঞ্চন হবে। সহায়ক ফ্যাক্টরগুলি নিষ্ক্রিয় রূপে রক্তরস থাকে। রক্ততঞ্চনের সহায়ক ফ্যাক্টর ব্যতীত সিরাম কাকে বলে? অনেক জায়গায় প্রশ্ন আসে, দেখো কি দিয়েছে, রক্ততঞ্চনের সহায়ক ফ্যাক্টর ব্যতীত রক্তরসকে, মানে রক্ততঞ্চনের জন্য যে জিনিসগুলো প্রয়োজন, আরে সেগুলো কোথায় থাকে? রক্তরসে থাকে। এইমাত্র বললাম না প্রোটিনের কথা, আরে এইমাত্র তোমাদের বললাম না প্রোটিনের, তার মধ্যে ফাইব্রিনোজেন, প্রথম দিন বলে যে প্রোটিনগুলো ছিল, প্রোটিনের কথা বললাম। প্রোটিন কোথায় থাকে? রক্তরসের মধ্যে থাকে। যদি সেই পার্টটাকে বাদ দিয়ে দেওয়া হয়, বাকি যে জিনিসটা পড়ে থাকে সেটাকে বলা হয়, সেই যে বাকি রক্তরসটা যেটা পড়ে থাকে সেটাকে বলা হয় সিরাম। এই প্রশ্নটা কিন্তু অনেক সময় পরীক্ষাতে আসে, তাই মাইন্ডে রাখবে সিরাম কাকে বলে। তাহলে যদি তোমাদের জিজ্ঞাসা করে তাহলে রক্তরসের কাজ কী, তাহলে বলতে পারবে কোনো খাদ্যের সারাংশ পৌঁছে দেওয়া, কোনো হরমোন, যেখান থেকে যখন হরমোন পড়বো দেখবে যেখান থেকে যে গ্ল্যান্ড থেকে হরমোন নিঃসৃত হলো, সেই হরমোনটাকে তো সেই জায়গাটায় পৌঁছে কাজ করতে হবে।
যেখানে নিঃসৃত হলো সেখানে তো কাজ করতে পারবে না। যে হরমোন যে কাজের জন্য নিঃসৃত হয় সেই পার্টে তাকে পৌঁছে কাজ করতে হয়। সে হরমোনটা ফ্লো করবে কার মাধ্যমে? না রক্তের রসের মাধ্যমে ফ্লো করবে। আমাদের শরীরে বর্জ্য পদার্থ যেগুলো থাকবে সেগুলো দূষিত পদার্থগুলো ফ্লো করবে নির্দিষ্ট অঙ্গে, মানে রেচন অঙ্গে নিয়ে যাবে কিসের মাধ্যমে? না এই রক্ত রসের মাধ্যমে। মানে যা কিছু ফ্লোর কাজ হচ্ছে রক্ত রসের মাধ্যমে। এবার আমরা কিছুক্ষণ আগে পড়েছিলাম যে সাকার উপাদান, পড়েছিলাম না যে সাকার উপাদান। এবার বলছিলাম তো ওখানে মাথায় রাখো, এরপরে আমরা পড়বো সাকার উপাদান। তো দেখো সাকার উপাদান কি। লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, রক্তের এই তিনটি উপাদানকে একসাথে বলা হয় রক্তের সাকার উপাদান। দেখো আমরা এগুলো শুনে তো থাকি, সাকার উপাদান, রক্তের সংজ্ঞার মধ্যে লেখা থাকে সাকার উপাদান, কিন্তু আমরা কোনো জানতে চাই না। ওগুলো যখন পরীক্ষায় কোশ্চেন চলে আসে না তখন আমাদের ছেড়ে আসতে হয়। সেই জন্য এই পার্টগুলোকে আমি আলাদাভাবে রেখেছি। আমি সংজ্ঞার মধ্যে লেখানো ছিল সাকার উপাদান, আমি ওখানেই শেষ করতে পারতাম, কিন্তু ওখান থেকে যদি প্রশ্ন দিয়ে দেয় না, যেমন ভ্রূণের মেসোডাম আমরা পড়ে এসেছি, কিন্তু ভ্রূণের মেসোডাম থেকে যখন কোশ্চেন দিই তখন আমরা ছেড়ে আসি, কারণ ভ্রূণের মেসোডামটা আমরা আজ পর্যন্ত বুঝিনি জিনিসটা কি। আজকে বুঝে গেছো। আর সাকার উপাদানটা আমরা পড়েছি বুঝিনি, তো আজকে বুঝে নাও যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, এই তিনটি উপাদানকে একসঙ্গে সাকার উপাদান বলে। আমাদের এই তিনটের সম্বন্ধে কিন্তু আমরা নাম শুনেছি, এই তিনটেরই নাম শুনেছি আমরা, আরবিসি, ডাব্লিউবিসি, অনুচক্রিকা, তিনটের নাম শুনেছি, কিন্তু তিনটেকে যে সাকার উপাদান বলে এটা অনেকে কম মানে জানতো না, অনেকে জানতো না বা অনেকে জানেও, সেটা ব্যাপার নয়। রক্তের 45% 45% এই সাকার উপাদান নিয়ে গঠিত। আরে আমরা তো কিছুক্ষণ আগে দেখলাম রক্তকণিকা, দেখলাম না লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকা, সেখানে বলছিলাম রক্তকণিকা আমাদের ছকে লেখানো আছে যে 45%। দেখো এরপর আমরা যেটা পড়বো সেটা এগুলো তো আমি তোমাদের বোঝালাম, আমি তোমাদের পড়ালাম। এবার এনসিইআরটি কি বলছে দেখো, এনসিইআরটি কি বলছে। এনসিইআরটি এটাই বলছে যেটা আমি বললাম, এগুলো তোমরা পড়ে নেবে, আমি আর রিপিট করছি না। এক ধরনের ঈষৎ খাদ্যধর্মী, পিএইচ 7.4, রক্তকে কী বলা হয়? তরল যোগ গলা। পুরোটা একসঙ্গে কী কী পড়লাম আমরা? অন্তঃকোষীয় তরল পদার্থ যাকে বলা হয় প্লাজমা, প্লাজমার ব্যাপারে পড়লাম। রক্তকণিকার ব্যাপারে পড়লাম, রক্তকণিকাগুলো কী থাকে? প্লাজমার উপরে ভাসমান অবস্থায় থাকে। প্লাজমা প্রধানত জল ও বিভিন্ন ধরনের জৈব অজৈব পদার্থ নিয়ে গঠিত। এই মাত্র বললাম প্লাজমার দুটো ভাগ, জল, কঠিন পদার্থ, কঠিন পদার্থের দুটো ভাগ, জৈব অজৈব, ওটাই বলেছে যে বিভিন্ন জৈব অজৈব পদার্থ নিয়ে তৈরি। লৌহ গঠিত রঞ্জক হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য মেরুদণ্ডের প্রাণীর রক্তের বর্ণ উজ্জ্বল ও লাল। হিমোগ্লোবিন জিনিসটা কী আবার দেখো, তার আগে আমাদের জানতে হবে যে শ্বাসরঞ্জক জিনিসটা কি। কি শ্বাসরঞ্জক জিনিসটা কি? মনে রাখবে রক্তের মধ্যে অবস্থিত যেসব ধাতুযুক্ত প্রোটিন পদার্থ শ্বাস বায়ু পরিবহন করে, কি পরিবহন করে? শ্বাস বায়ু পরিবহন করে, সেটাকে শ্বাসরঞ্জক বলা হয়। এরকম শ্বাসরঞ্জক আছে দুটো, একটা আছে হিমোগ্লোবিন, একটা কি আছে? হিমোগ্লোবিন, আর একটা কি আছে? হিমোসায়ানিন। হিমোসায়ানিন কি আছে? হিমোসায়ানিন, হিমোগ্লোবিন আর হিমোসায়ানিন। এর মধ্যে হিমোগ্লোবিনটা কি? হিমোগ্লোবিনটা হচ্ছে লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আচ্ছা লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, কিন্তু কোন লোহিত রক্তকণিকা? মেরুদণ্ডী না অমেরুদণ্ডী? মেরুদণ্ডী প্রাণীদের। কাদের থাকে? মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে। আর অমেরুদণ্ডী প্রাণীদের তাহলে কোথায় থাকে? না রক্ত রসে থাকে, রক্ত রসে দ্রবীভূত অবস্থায় থাকে। এটা এক ধরনের লৌহ গঠিত ক্রোমোপ্রোটিন জাতীয় রঞ্জক পদার্থ। এটার মধ্যে কি থাকে? আয়রন থাকে, লৌহ গঠিত এটা। এর কাজ কি? হিমোগ্লোবিনের কাজ হচ্ছে শ্বাসবায়ু পরিবহন করা। শ্বাসবায়ু পরিবহন করা মানে যখন আমরা রেসপিরেটরি সিস্টেম পড়বো তখন দেখবো শ্বাসবায়ু মানে অক্সিজেন পরিবহন করে নিয়ে আসে। আমাদের ফুসফুসে যে অ্যালভিওলাই আছে বা যে আমাদের অ্যালভিওলাই থেকে ডাইরেক্ট কি করে? অক্সিজেনটাকে ম্যাগনেটের মতন আকর্ষণ করে সেটার মধ্যে মিশে যায়, মানে হিমোগ্লোবিনের মধ্যে নিয়ে নেয়, এবং সেই অক্সিজেনটা আমাদের পুরো শরীরে রক্তের মাধ্যমে ফ্লো করে হিমোগ্লোবিন, এবং প্রত্যেকটা কোষের মধ্যে পৌঁছে দেয়। কি যেটা কিসের কাজ? হিমোগ্লোবিনের কাজ। তাহলে হিমোগ্লোবিনের মেন কাজ কি বললাম? শ্বাস বায়ু পরিবহন করা, শ্বাস বায়ু পরিবহন করা। আর এটা কি বললাম? মেরুদণ্ডী প্রাণীদের লোহিত রক্তকণিকার মধ্যে থাকে, আর অমেরুদণ্ডী প্রাণীদের রক্ত রসের মধ্যে থাকে। আমরা যখন পড়বো লোহিত রক্তকণিকা তখনও পড়বো, তাও আমি তোমাদের বলে দিলাম যেহেতু এখানে পেলাম। ঠিক আছে স্যার, এটা তো হলো হিমোগ্লোবিন, কিন্তু হিমোসায়ানিনটা কি? এরপর তো হিমোসায়ানিন আছে। হিমোসায়ানিন কিছু নয়, হিমোগ্লোবিন হচ্ছে লৌহ গঠিত, হিমোসায়ানিন হচ্ছে মনে রাখবে তাম্র গঠিত। এর মধ্যে তামা থাকে, তাম্র গঠিত। এটাও ক্রোমোপ্রোটিন জাতীয় একটা পদার্থ। এটাও এক প্রকার শ্বাসরঞ্জক। এটা কাদের শ্বাসরঞ্জক? হিমোগ্লোবিনটাও দেখলাম মেরুদণ্ডী অমেরুদণ্ডী প্রাণীদের শ্বাসরঞ্জক।
মনে রাখবে হিমোসায়ানিন হচ্ছে চিংড়ি, কাঁকড়া এই সমস্ত অমেরুদণ্ডী প্রাণীর রক্ত রসের মধ্যে থাকে। এও শ্বাসবায়ু পরিবহন করে, O2 CO2 বোথ, অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড পরিবহন করে। ঠিক আছে, দেখো একটা জিনিস, এটা চিংড়ির রক্ত রসের মধ্যে হিমোসায়ানিন থাকে বলে না, চিংড়ির রক্ত হচ্ছে নীলাভ টাইপের। কীরকম হয়? নীলাভ। এই হিমোগ্লোবিন থাকলে সেটা কি হবে? লাল কালার হবে, রেড কালার হবে। আর হিমোসায়ানিন থাকলে সেটা কি হবে? নীলাভ হবে, কারণ সেটা তাম্র ঘটিত। বোঝা গেল? এখানে আর ডিটেলস জেনে লাভ নেই, পরে আরও ডিটেলসে পড়বো আমরা। থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আমি তোমাদের একটাই রিকোয়েস্ট করবো, যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই তোমরা লাইক করবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করো তোমাদের ভিডিও কেমন লাগছে বা কী ধরনের ভিডিও চাও, অবশ্যই তোমরা কমেন্ট করবে। আর তোমাদের জানিয়ে রাখি, আমাদের একটা জেনারেল সায়েন্সের ব্যাচ আছে, পেড ব্যাচ অবশ্যই, যেটার প্রাইস 799 টাকা, কিন্তু এখন বর্তমানে 699 টাকায় এই ব্যাচ অ্যাভেলেবেল, কিন্তু এই প্রাইস বেশি দিন থাকবে না। বিশ্বাস করো, এই যে ব্যাচটা তৈরি করা হয়েছে, দেখো কিভাবে পড়ায় না পড়ে সব তোমাদের সামনে, এমনটা নয় যে আমি কি পড়াচ্ছি না পড়াচ্ছি জানতে পারছো না, দেখতে পাচ্ছ না, তো একদম তোমাদের সামনে সব কিছু এনসিইআরটি কমপ্লিটলি পড়ানো আছে। সেখান থেকে যত প্রকার এমসিকিউ কোশ্চেন হয় সেগুলো করানো আছে। প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন একদম সম্পূর্ণ বাংলা ভাষাতে চ্যাপ্টার ওয়াইজ সলিউশন করা আছে এবং ডিটেলসে ফুল কনসেপ্টের সঙ্গে, শুধু কোশ্চেন আনসার নয়, একদম চ্যাপ্টার ওয়াইজ করা আছে। তোমাদের যা যা রেলের পরীক্ষা হয়, কিন্তু বিশ্বাস করে আমি শুধুমাত্র রেল পড়ায় ঠিক আছে, কিন্তু যে কোনো তোমরা এক্সামে বসো না কেন, ভেরি হেল্পফুল তোমাদের জন্য এই ব্যাচটা। এর বাইরে তোমাদের সিঙ্গেল অফ পিস একটা বুকস পড়ার প্রয়োজন নেই, বা কোনো ভিডিও দেখার বা কোনো পিডিএফ পড়ার কোনো কিছু প্রয়োজন নেই। এই ব্যাচটা যেভাবে তৈরি করা আছে, মাত্র 699 টাকাতে এই ব্যাচটা এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আরেকবার বলে রাখি, প্রিভিয়াস ইয়ারে যত প্রশ্ন আছে সায়েন্সের, ম্যাথে, জিকে, যা যা রেলের পরীক্ষা হয়েছে, CBT 1 CBT 2 2016 থেকে 2021, এভরিথিং অ্যাভেলেবেল, একদম সাবজেক্ট ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। এই সাবজেক্টগুলো দেখতে পাচ্ছ, সায়েন্সের মধ্যে এগুলো, হিস্ট্রির জিকের মধ্যে এগুলো, ম্যাথের মধ্যে এগুলো। ঠিক আছে, সম্পূর্ণ অ্যাভেলেবেল আছে। ফ্রড ইউটিউবে যে সমস্ত গুগল ট্রান্সলেট পিডিএফ আছে সেখান থেকে সাবধান থাকো। ঠিক আছে, একদম সাবজেক্ট ওয়াইজ এবং চ্যাপ্টার ওয়াইজ সম্পূর্ণ বাংলা ভাষা, একমাত্র এক্সাম গ্র্যাভিটি এটা তৈরি করেছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, না হলে কোথাও অ্যাভেলেবেল নেই। তোমরা জানো বই কোথাও প্রিভিয়াস ইয়ারের বই কোনো জায়গাতে অ্যাভেলেবেল নেই, যেখানে রেলের প্রিভিয়াস ইয়ার বিগত বছরের প্রশ্নপত্র একদম চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে। এর প্রাইস আমি তোমাদের শুরুতেই বলেছি, সায়েন্সের 249, জিকের 249 এবং ম্যাথের 399, এবং তোমাদের প্রিন্ট হোম ডেলিভারি নাও, সায়েন্সের 585, জিকের 599 এবং ম্যাথের 749। সেগুলো সব এখনকার প্রাইস যেটা ডিসকাউন্ট চলছে সেই অনুযায়ী বলছি। যদি পিডিএফ সমস্ত কিছু একসাথে নাও 699 টাকা লাগবে, এবং যদি প্রিন্ট বাড়িতে হোম ডেলিভারি নাও 1599 টাকা লাগবে। আচ্ছা, তোমাদের আরেকটা জিনিস আমি জানিয়ে রাখি, যদি কেউ আমাদের কম্বাইন্ড ব্যাচ নিতে চাও, মাত্র 1999 টাকা, 1999 টাকা প্রাইস আছে। যে রেলের জন্য আমরা একটাই ব্যাচ নেবো, অন্য কোনো ব্যাচ নেবো না, নন টেকনিক্যাল পুরোটা কভার হয়ে যাবে, যেখানে জেনারেল সায়েন্স, ম্যাথ, স্ট্যাটিক, জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, এভরিথিং, সমস্ত এক্সামের জন্য একটাই ব্যাচ যদি নিতে চাও, বারবার অন্য ব্যাচ না নেওয়ার থেকে একটাই ব্যাচ নেবে, এই ব্যাচে A to Z কভার হয়ে যাবে। এর বাইরে সিঙ্গেল অফ জিনিস পড়তে হবে না, একটা কিচ্ছু এর বাইরে কোনো বই ফলো করা, কোনো ভিডিও ফলো করার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে সম্পূর্ণ বাংলা ভাষায় তোমাদেরকে সম্পূর্ণ গাইড করা হবে। ঠিক আছে, এলপি টেকনিশিয়ানে যদি কেউ ব্যাচ নিতে হয়, CBT 1 CBT 2 বোথ মাত্র 1499 টাকায় সমস্ত ব্যাচ অ্যাভেলেবেল রয়েছে, এবং RPF SI কনস্টেবলের 1299 টাকা ব্যাচ অ্যাভেলেবেল। আচ্ছা, এই একটা জিনিস বলি, যেমন সায়েন্সটা তোমাদের বললাম, তেমনি ম্যাথটার ব্যাপারেও বলছি, দারুণভাবে এই কোর্সটা করানো আছে। রেলের এর বাইরে তোমাদের কোনো কিছু পড়ার প্রয়োজন নেই, একদম চ্যাপ্টার ওয়াইজ কনসেপ্টের সঙ্গে ম্যাথ শেখানো হচ্ছে। তোমরা শর্ট ট্রিক্সের পিছনে ছোটো না, দেখো শর্ট ট্রিক্সের মাধ্যমে করতেই হবে, কারণ অল্প সময়, তার মধ্যে না করলে পরে এক্সামে টাইম পাবে না। তো শর্ট ট্রিক্স তো অবশ্যই শেখানো আছে, কিন্তু সেটা কনসেপ্টের সাথে। যদি কোনো কারণে প্রশ্ন ঘুরিয়ে দেয়, তোমাদের কোনো বিভ্রান্ত হওয়ার দরকার নেই, এমনভাবে কনসেপ্টের সঙ্গে শেখানো আছে, অনায়াসে একদম অতি কম সময়ের মধ্যে এখানে শেখানো হয় যে কতটা কম সময়ের মধ্যে কোনটা অপশন দেখে কোশ্চেনের অ্যান্সার বলতে পারবে, সেইভাবে এই ব্যাচটা কমপ্লিট করা আছে। 799 প্রাইস আছে। সমস্ত রেলের এক্সাম কিন্তু এই একটা ব্যাচই কভার করে যাবে তোমাদের। বেসিক সায়েন্স ইঞ্জিনিয়ারিং যদি কেউ এলপি জন্য, টেকনিশিয়ানের জন্য নয়, এখন এলপি জন্য কেউ নিতে চাও, 799 টাকা প্রাইস আছে। 40 মার্কসের দারুণ প্রিপারেশন, একদম বেসিক থেকে সব কিছু শেখানো হবে। 799 টাকা প্রাইস বেসিক সায়েন্সে। আর যদি তোমাদের কারো ট্রেড, ওয়েল্ডার, ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়্যারম্যান থেকে থাকে, মাত্র 699 টাকায় তোমাদের কোর্স কমপ্লিট করতে পারো এখান থেকে। আচ্ছা, ব্যাচ নেওয়ার জন্য কি করতে হবে? যদি বিগত বছরে কোনো পিডিএফই নাও বা কোনো রেলওয়ে নন টেকনিক্যাল, টেকনিক্যাল যা কিছু কোর্স নাও, সিম্পল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করো। যদি পিডিএফ নাও পিডিএফ লেখো, যদি কম্বাইন্ড ব্যাচ নাও কম্বাইন্ড ব্যাচ লেখো, যদি এলপি নাও এলপি লিখবে, যদি সায়েন্সের ব্যাচ নাও তো সায়েন্স লিখবে। তোমাদের পেমেন্ট নাম্বার সেন্ড করা হবে, পেমেন্ট করে একটা স্ক্রিনশট দেবে, তোমাদের কোর্সে অ্যাড করানো হবে। সিম্পল প্রসেস। আর যদি কেউ চাও না স্যার আমরা এইভাবে নেবো না, আমরা অ্যাপ্লিকেশন থেকে নেবো, তো অ্যাপ্লিকেশন সিম্পল ডাউনলোড করে ইনস্টল করো,
তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, কমেন্ট বক্সে। ইনস্টল করার পর রেজিস্টারে ক্লিক করো। রেজিস্টারে ক্লিক করার পর তোমাদের মোবাইল নাম্বার দাও, যে নাম্বারে কোর্স নেবে, একটা ওটিপি আসবে টেক্সট মেসেজে, ওটিপি পুট করো, ভেরিফাই করো, খুলে যাবে। যখন কোর্স নেবে, এগুলো এখন প্রাইস নেই, প্রাইস সব কিছু চেঞ্জ হয়ে গেছে। কোর্সের জন্য পেড কোর্সে ক্লিক করবে, যদি প্রিন্ট আউট নাও প্রিন্ট আউটের জন্য বুকসে ক্লিক করবে, আর যদি পিডিএফ নাও তাহলে স্টাডি মেটেরিয়ালে ক্লিক করবে, স্টাডি মেটেরিয়াল থেকে ডাইরেক্ট নিতে পারবে, ঠিক আছে। আর একটা জিনিস তোমাদের বলে রাখি, বায়োলজি সায়েন্সের যে প্রাইস এখানে 799 দেখাচ্ছে, কিন্তু যখন তোমরা পেড কোর্সে ক্লিক করবে না, পেড কোর্সে ক্লিক করার পর যখন এই কোর্সের মধ্যে আসবে, যদি থাম্বনেলে দেখাতে পারে 799, কিন্তু ভেতরে ঢুকে দেখবে 699 টাকায় প্রাইসে, যখন পে করতে যাবে 699 নেবে। এখান থেকে স্ক্রোল করে করে তোমরা দেখে নেবে কোন কোর্সটা বাই করতে চাও, ডাইরেক্ট এখান থেকে কোর্স বাই করে নিতে পারো। আর না হলে বললাম তোমাদের সিম্পল এই যে নাম্বারটা দেওয়া আছে, এই নাম্বারে তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করো। যদি কোনো কোয়ারি থেকে কলও করতে পারো, নাহলে হোয়াটসঅ্যাপে রানিং রিপ্লাই পাবে যদি কোনো ব্যাচ নিতে চাও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমি তোমাদের আবারও বলছি, একটা স্টুডেন্টের লাইক বা কমেন্ট আমাদের মোটিভেট করে, নেক্সট টাইম ভিডিও দিতে ইচ্ছা করবে যে না আমাদের স্টুডেন্টরা সাথে আছে। তো অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে, কমেন্টে জানাবে তোমাদের মতামত, ফ্রেন্ডদের সাথে শেয়ার করো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এক্সাম গ্র্যাভিটি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। পরের ভিডিও আবার দেখা হচ্ছে, সবাই খুব ভালো থাকবে, বাই।